হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আব্বাসীয় বংশ পতনের কারণগুলো দেখব। এটা তোমাদের সিলেবাসে আছে। ২য় নম্বর অধ্যায়ে আমরা বলতে পারি। ঠিক আছে? আমরা ১ম অধ্যায়ে আইয়ুবী বংশ পড়েছিলাম। আজকে আমরা আব্বাসীয় বংশের পতনের যে মেইন কারণগুলো রয়েছে এটা আমরা পড়ব। দেখো এখান থেকে তোমাদের ২ নম্বরে প্রশ্ন আসে না। ঠিক আছে? ৫ নম্বরে একটা প্রশ্ন আসবে। এটা এখান থেকেই যে প্রশ্নটা আসবে আমি সেটাও তোমাদের বলে দেব। তার আগে তোমাদের কিছু কথা বলে রাখি। এখান থেকে ২ নম্বরে যদি প্রশ্ন আসে, একটা মাত্র প্রশ্ন আসবে যে আব্বাসীয় বংশ পতনের ২ টি কারণ লেখো। এই একটাই প্রশ্ন হবে। এর থেকে কোনো প্রশ্ন আসে না এই অধ্যায় থেকে। আব্বাসীয় বংশ পতনের ফল অফ আব্বাসিদ যে টপিকটা তোমাদের সিলেবাসে রয়েছে এই টপিক থেকে মেইনলি ২ নম্বরে যদি প্রশ্ন আসে বা ৩ নম্বরে যদি প্রশ্ন আসে, একটাই প্রশ্ন আসবে যে আব্বাসীয় বংশ পতনের ২ টি কারণ লেখো। ওকে? এবারে তোমাদেরকে বলে রাখি এখান থেকে তোমাদের মেইনলি ৫ নম্বরে প্রশ্ন আসবে। কত নম্বরে? ৫ নম্বরে প্রশ্ন আসবে। প্রশ্নটা কি? প্রশ্নটা দেবে যে আব্বাসীয় বংশের অবনতি ও পতনের জন্য দায়ী কারণসমূহ উল্লেখ করো বা বর্ণনা করো। ওকে? অর্থাৎ আব্বাসীয় বংশ কেন পতন হয়েছিল? আব্বাসীয় বংশের অবনতির পিছনে কারণগুলো কি ছিল? এই কারণগুলো তোমাদের লিখতে দেবে। তোমাদের প্রশ্নমান থাকবে ৫। ওকে? ৫ নম্বরে প্রশ্ন আসবে। ওকে? চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। দেখো এই যে আব্বাসীয় বংশ যেটা আমরা আজকে পড়তে চলেছি, তোমরা সকলেই জানো যে পৃথিবীর একটা নিয়ম রয়েছে, একটা রুলস রয়েছে। কোন রাজবংশ সেটা চিরকাল টিকে থাকে না। হ্যাঁ? আজ হয়তো কোন রাজবংশ বা কোন সাম্রাজ্য উন্নতির চরম শিখায় পৌঁছে গিয়েছে। কিন্তু একটা সময় আসবে বা আগামীকাল তার অস্তিত্ব নাও থাকতে পারে। ঠিক আছে? এটা হচ্ছে হয়। এটাই পৃথিবীর নিয়ম। ঠিক আছে? এটাই পৃথিবীর একটা নিয়ম। এটা হবে। তাই আবুল আব্বাসের ছাপ্পা প্রতিষ্ঠিত এই আব্বাসের সাম্রাজ্য একটা সময় গৌরবের চরম শীর্ষে আরোহণ করলেও আজ তার কোনো অস্তিত্ব নেই। সে বিলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে? এই যে বিলুপ্তর পিছনে বা ধ্বংসের পিছনে কিছু রিজন রয়েছে, কিছু কারণ রয়েছে। তো আজকে আমরা দেখব যে মেইন কারণ কি, কি? হ্যাঁ? কোন, কোন কারণে আব্বাসীয় বংশ পতন ঘটেছিল। যদি আমরা কারণগুলো দেখতে চাই বা বিশ্লেষণ করি, ১ম এই একটা কথা মনে আসে যে প্রখ্যাত ঐতিহাসিক দার্শনিক ইবনে খালদুন তিনি বলেছিলেন যে, "কোন রাজবংশ ১০০ বছরের অধিকাল শৌর্যবীর্যের সাথে রাজত্ব করতে পারে না। ১০০ বছর পর তার ধ্বংস অনিবার্য হয়ে ওঠে।" ঠিক আছে? এরই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে আব্বাসীয় বংশের বেলায়ও এই নিয়মের ব্যতিক্রম ঘটেনি। ওকে? এবারে আমরা মেইনলি কারণগুলো দেখব কোন, কোন কারণে আব্বাসীয় বংশের পতন ঘটেছিল। ১ম কারণ আমরা যদি দেখি আমরা বলতে পারি যে খলিফাদের অযোগ্যতা বা শাসকদের অযোগ্যতা। তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে যে আব্বাসীয় সাম্রাজ্যে 37 টোটাল খলিফা ছিলেন বা 37 জন আব্বাসীয় খলিফা ছিলেন। তাদের মধ্যে আবুল আব্বাস আস-সাফফা, আবু জাফর আল-মানসুর, হারুন রশিদ এবং মামুন ছাড়া বা অধিকাংশ খলিফা অধিকাংশ শাসকগণ তাঁরা দুর্বল ছিলেন, অযোগ্য ছিলেন এবং অকর্ম ছিলেন। তাঁরা কি করতো? তাঁরা বিভিন্ন দাসীদের সাথে, কিরীতদাসীদের সাথে তারা মেলামেশায় লিপ্ত থাকতো। ঠিক আছে? মদ্যপান করতো। হ্যাঁ? তারা অযোগ্য ছিল এক কথায়। এরই কারণে কি হয়েছিল? আব্বাসীয় সাম্রাজ্য পতনের দিকে এগিয়ে গিয়েছিল। এছাড়াও তাদের শাসনকার্যে অনেক ত্রুটি ছিল। তারা কি করেছিল? তাদের সময়ে প্রাদেশিক শাসনকর্তা যারা ছিলেন, তাদেরকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছিল। প্রচুর পাওয়ার দেওয়া হয়েছিল আব্বাসী শাসনামলে। ঠিক আছে? এরই ফলপ্রসূ ওই প্রাদেশিক শাসনকর্তারা কি হয়? তারা অর্থনৈতিক দিক থেকে বলো বা সামরিক দিক থেকে বলো, সমস্ত দিক থেকে তারা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে। হ্যাঁ? যার ফলে তারা চেয়েছিল যে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত হতে। এর ফলে কি হয়? চারিদিকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর অপরদিকে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটা স্বাভাবিক। তুমি যদি প্রাদেশিক শাসনকর্তাকে প্রচুর পাওয়ার দিয়ে ফেলো, প্রচুর ক্ষমতা দিয়ে ফেলো, সেক্ষেত্রে তোমাকে তো হেরে যেতেই হয়, তাই না? তুমি এদিকে মদ্যপানে লিপ্ত থাকছো, তুমি ক্রীতদাসীদের সাথে মেলামেশায় লিপ্ত থাকছো এবং তোমার শাসন কার্য তুমি মন্ত্রীদের হাতে তুলে দিয়েছিলে, হ্যাঁ? অযোগ্য মন্ত্রী। তোমরা যদি পড়ো ইতিহাস তোমরা বুঝতে পারবে যে আব্বাসীয় শাসনামলের বেশিরভাগ খলিফা তারা কি করেছিল? তাদের যে সাম্রাজ্য, তাদের খিলাফত, তাদের রাজত্ব, হ্যাঁ? তাদের শাসন কার্য অযোগ্য মন্ত্রীদের হাতে তুলে দিয়েছিল এবং তারা নিজেরা মদ্যপানে ডুবে থাকতো। তাদের তো পতন হবেই, তাই না? এছাড়াও আব্বাসীয় শাসনামলের আরো একটা মেইন ভুল ছিল, তারা উত্তরাধিকার নীতির সুষ্ঠুতা তাদের মধ্যে ছিল না। এরই পরিপ্রেক্ষিতে ওই রাজবংশে সে সময়ে একাধিক ব্যক্তি বিভিন্ন যুদ্ধে, কলহে, সংঘর্ষে লিপ্ত থাকতো। আর এই বিষয়টি আব্বাসীয় বংশের পতনের আরো একটা ধাপ আগিয়ে নিয়ে গিয়েছিল। ওকে? আব্বাসীয় বংশের আল মামুন ছাড়া পরবর্তী যে সমস্ত খলিফারা ছিলেন অধিকাংশ খলিফাই চরিত্রহীন ছিল এবং বিলাসিতা প্রিয় ছিল। আমি অলরেডি বলেছি। তারা মদ্যপানে ডুবে থাকতো এবং দাসীদের সাথে মিলেমিশার ফলে তাদের রক্তে একটা বিশুদ্ধতা চলে এসেছিল। ঠিক আছে? ফলে তাদের ভেতরে যে গুড কোয়ালিটি ছিল বা ভালো গুণ ছিল সেই গুণগুলো সব নষ্ট হয়ে যায় এবং তাদের অধঃপতন নেমে আসে। এটা স্বাভাবিক, রাইট?
এছাড়াও আব্বাসীয় খলিফারা যারা ছিলেন, বেশিরভাগ খলিফারা তারা অযোগ্য ছিলেন, আমি একটু আগেই বলেছি, এবং তারা দুর্বল ছিল এবং তাদের যে শাসন কার্য তারা তাদের অযোগ্য মন্ত্রী, অদক্ষ মন্ত্রীদের হাতে তুলে দেয়। তারা নিজেরা রাজ্য বিস্তারের প্রতি মনোনিবেশ না করে তারা মদ্যপানে ডুবে থাকতো, ঠিক আছে? এবং কৃষ্টি ও সভ্যতার দিকে বেশি নজর দেয়। অর্থাৎ রাজ্য বিস্তার না করে তারা কৃষ্টি এবং বিভিন্ন যে আহ, সংস্কৃতি বা কালচার এদিকে এরা বেশি নজর দিয়ে ফেলে। এবং তারা সামরিক যে বিভাগটা ছিল সেখানে তারা উদাসীন ছিল, ঠিক আছে? সেই বিষয়ে তারা উদাসীন ছিল। এর ফলে আব্বাসীয় খলিফারা তারা বিভিন্ন সমস্যার সময় সামরিক বাহিনীর থেকে কোনো সাহায্য পায়নি। এছাড়াও আমরা বলতে পারি সে সময়ে তাদের সাম্রাজ্যের বিলাসিতা এবং নেতৃত্বের অভাব, তুর্কিদের প্রাধান্য, রাজকোষ শূন্যতা, আরব প্রাসিক দ্বন্দ্ব, হ্যাঁ? সিয়া-সুন্নি দ্বন্দ্ব, এই সমস্ত কারণগুলো আব্বাসীয় বংশকে পতনের দিকে নিয়ে গেছিল। শুধু পতনের দিকে নিয়ে যায়নি, পতন করিয়ে ছেড়েছিল। ওকে? এছাড়াও সে সময় মোগল নেতা হালাকু খান বাগদাদ আক্রমণ করে, তোমরা সকলেই জানো, এবং সেটাকে ধ্বংস করে। ফলে সেখানে আব্বাসীয় খেলাফতের পতন ঘটে যায়। ওকে? সো এই ছিল আব্বাসীয় বংশের পতনের মেন কারণ, আমরা রিজন বলতে পারি। সো এখানে বইতে অনেকগুলো কারণ দেওয়া রয়েছে, তোমরা এগুলো পড়ে নেবে। আমি শুধু পয়েন্টগুলো একটু বলছি। বলছে প্রাকৃতিক অমোস নিয়ম, ঠিক আছে? যেটা আমি তোমাদেরকে বলেছি। দেখো ইবনে খালদুন তার মতে যে একটি রাজবংশ স্থায়িত্বকে 100 বছরের মধ্যে সীমাবদ্ধ করেছেন, এরপরেই শুরু হয় অবনতি ও পতনের পালা, যেটা আমি তোমাদেরকে বলেছি। ওকে? খলিফাদের অযোগ্যতা এটা আমি তোমাদের বলেই দিয়েছি। হ্যাঁ, টোটাল 37 জন খলিফা ছিলেন, তাদের মধ্যে আবু জাফর আল মানসুর, আবুল আব্বাস সাফা, হারুন রশিদ এবং মামুন ছাড়া বেশিরভাগ খলিফা অযোগ্য ছিলেন। এই কারণে আব্বাসী বংশ পতনের দিকে এগিয়ে গিয়েছিল। সাম্রাজ্যের বিলাসিতা, হ্যাঁ, তারা বিলাসিতায় লিপ্ত থাকতো, তোমরা পড়ে নেবে। আর তারপরে দেখো, তারপরে পয়েন্ট আছে স্বাধীন রাজবংশের উদ্ভব, ঠিক আছে? তুর্কিদের প্রাধান্য, তুর্কিদের প্রাধান্য আমি তোমাদের বললাম, তুর্কিদের প্রাধান্য ছিল। জাতিগত দলীয় বিদ্বেষ, ঠিক আছে? উত্তরাধিকার নীতির অভাব, এই পয়েন্টে তোমাদের বলেছি। সামরিক বিভাগের প্রতি অবহেলা, কেন্দ্রের শৈথিল্য ও সামন্তপ্রথা, ঠিক আছে? অমুসলমানদের অসহযোগিতা, এই একটা মেনলি পয়েন্টগুলো রয়েছে। এতটা পয়েন্ট তোমাদের লিখতে হবে না, আমি যে পয়েন্টগুলো বললাম মেনলি 5টা পয়েন্ট তোমরা লিখবে 5 নম্বরের জন্য, এটা এনাফ। ওকে? চলো, ওকে, এবারে তোমাদের আমি নোটস দেখিয়ে দিই কেমন নোটস তোমাদের লিখতে হবে এবং তোমাদের প্রশ্নটা কেমন ভাবে আসবে। ওকে, দেখো প্রশ্নটা আসবে যে আব্বাসীয় বংশের অবনতি ও পতনের জন্য দায়ী কারণসমূহ বর্ণনা করো। হাতে লেখা নোট, ঠিক আছে? তো প্রথমে তোমাদের ভূমিকা লিখতে হবে। পৃথিবীর চিরচলিত নিয়মে আজ যে জাতি উন্নতির যে সমাসীন, আগামীকাল হয়তো তার অস্তিত্ব থাকবে না। ভাঙা গড়ার এই ইতিহাস চিরন্তর। তাই আজ সাফা প্রতিষ্ঠিত আব্বাসী সাম্রাজ্য একসময় গৌরবের শীর্ষে উপনীত হয়ে অবশেষে বিলুপ্ত হয়ে যায়। এই বিলুপ্তির পিছনে রয়েছে অনেক সুদূর প্রসারী কারণ। নিম্নে সংক্ষিপ্তাকারে তা বর্ণনা করা হলো। আব্বাসীয় বংশের অবনতি ও পতনের কারণসমূহ। স্বাভাবিক স্থায়িত্বকাল অতিক্রমণ, তোমাদের কিন্তু এভাবে পয়েন্ট করে লিখতে হবে। ওকে? প্রখ্যাত ঐতিহাসিক দার্শনিক ইবনে খালদুনের মতে কোনো রাজবংশ 100 বছরের অধিক কাল সৌর্যবীর্যের সাথে রাজত্ব করতে পারে না। 100 বছরের পর তার ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। আব্বাসীয় বংশের বেলায়ও এই নিয়মের ব্যতিক্রম ঘটেনি। ওকে? তাহলে একটা পয়েন্ট আমাদের হয়ে গেল। দ্বিতীয় নম্বর পয়েন্ট আমরা লিখতে পারি শাসকদের অযোগ্যতা। সর্বমোট 37 জন আব্বাসীয় খলিফাদের মধ্যে আবুল আব্বাস আল মানসুর, হারুন রশিদ ও মামুন ছাড়া অধিকাংশ শাসকই ছিলেন দুর্বল, অযোগ্য ও অকর্ম। তাদের অযোগ্যতা আব্বাসীয় সাম্রাজ্যের পতনের জন্য দায়ী। শাসন কার্যের ত্রুটি। আব্বাসীয় শাসন আমলে প্রাদেশিক সরকারকে বিশেষ ক্ষমতা প্রদান করা হতো। ফলে ওই প্রদেশগুলোর শাসনকর্তারা অর্থনৈতিক ও সামরিক শক্তিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে কি হয়, কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণ মুক্ত হবার চেষ্টা করেছে। এতে রাজ্যময় বিশৃঙ্খলা সৃষ্টি হলে কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলে। এরপরে আরো একটা কারণ আমরা দেখতে পাই যে উত্তরাধিকার নীতির অভাব। ওকে? উত্তরাধিকার নীতির অভাব আব্বাসীয় বংশের পতনের প্রধান কারণ ছিল। উত্তরাধিকার নীতির সুষ্ঠুতা না থাকায় রাজবংশের একাধিক ব্যক্তি সংঘর্ষে লিপ্ত হতো। তাই বলা যায় এই নীতি আব্বাসীয় বংশের পতনকে ত্বরান্বিত করে। ওকে? চরিত্রহীন ও বিলাসিতা। আব্বাসীয় বংশের আল মামুন ছাড়া পরবর্তী খলিফাগণ চরিত্রহীন ও বিলাসপ্রিয় ছিল। মদ্যপান ও কৃতদাসীদের সাথে মিলামেশার ফলে তাদের রক্তের বিশুদ্ধতা ও সদ্গুণাবলী নষ্ট হয়ে যায়। ফলে তাদের অধঃপতন নেমে আসে। মন্ত্রীদের অযোগ্যতা ও সামরিক কারণ আমি তোমাদের বলেছি। ওকে? তোমরা প্রয়োজনে এটা স্ক্রিনশট নিয়ে রাখো, আমি রেগুলার পড়ছি না। ওকে? এবং তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি এই নোটসের প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি 6297398988।
ওকে? এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। এই নম্বরে তোমার নাম লিখবে এবং তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো সেটা লিখবে এবং পিডিএফ বলে লিখবে, তোমাকে এই নোটসটি পাঠিয়ে দেবো। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে।